ঠাস করে দরজা বন্ধ করার শব্দে চমকে উঠল মৃধা। চোখ তুলে সামনে তাকাতেই চোখাচোখি হলো 4টি চোখ। তৎক্ষণাৎ আয়ানের রক্তিম ভয়ঙ্কর দৃষ্টির শিকার হতে হলো মৃধাকে। মৃধা একটা ফাঁকা ঢোক গিলে চোখ নামিয়ে ফেলল। ওই চোখে বেশিক্ষণ দৃষ্টি অব্যাহত রাখার দুঃসাহস তার নেই। মৃধা মনে মনে ভীষণ ভয় পেয়ে আছে। দুহাতে শাড়ি খামচে ধরে বসে আছে। আয়ান চৌধুরীর মতের বিরুদ্ধে গিয়ে তাকে বিয়ে করাটা খুব একটা সুবিধাজনক ব্যাপার নয়। দাদুর কথায় বিয়েটা তো করে নিল, কিন্তু এখন তার কি হবে? বাসর রাতে স্বামীর সোহাগের বদলে শাস্তি অপেক্ষা করছে না তো তার জন্য? গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে মৃধার। আয়ান দরজা থেকে সরে ধীরে ধীরে মৃধার দিকে অগ্রসর হচ্ছে। আয়ান যত এগোচ্ছে মৃধার ভয় তত বাড়ছে। বর্তমানে আয়ান মৃধার একদম সামনে দাঁড়িয়ে আছে। তার দৃষ্টিতে রক্তিম আভা বিদ্যমান। মৃধা কি করবে কিচ্ছু বুঝতে পারছে না, শুধু এদিক ওদিক চোখ ঘোরাচ্ছে। হঠাৎ গায়ে কিছুর স্পর্শ পেয়ে মৃধা নিজের কাঁধে মাথায় দৃষ্টি দিল। দেখল কিছু কাগজ উড়ে পড়ছে তার গায়ের উপর। মৃধা আয়ানের দিকে প্রশ্নোত্তর দৃষ্টি স্থাপন করে বলল, এগুলো কিসের পেপারস? আয়ান একটা বাঁকা হাসি দিয়ে বলল, কন্ট্রাক্ট পেপারস। এই গল্পের শুরুটা হয়েছিল আরো 7 মাস আগে থেকে। এক বর্ষা বিকেলে ভেজা স্যাঁতসেঁতে রাস্তা দিয়ে দৌড়ে দৌড়ে বাড়ি ফিরছিল মৃধা। হাতে ছিল তার ছোট ভাই মুগ্ধের জন্য কেনা কিছু ওষুধ। ভাইটার গায়ে বড্ড জ্বর। টিউশন পড়িয়ে মাসিক বেতন হাতে পেয়ে সেখান থেকে কিছু টাকা দিয়ে ঔষধ কিনে নিয়ে বাড়ি ফিরছে সে। বৃষ্টির বেগ বৃদ্ধির জন্য দৌড়ে দৌড়ে রাস্তা চলতে হচ্ছিল তাকে। রিক্সা ভাড়া নিয়ে যাওয়ার মতো বিলাসবহুল জীবন তাদের নয়। এই একজোড়া পাই তাই নিত্যদিনের চলার পথের সঙ্গী। বৃষ্টির মধ্যে ছুটতে ছুটতে প্রায় অনেকটাই ভিজে গেছে মৃধার শরীর। গায়ের দিকে নজর দিতে গিয়ে একটু অন্যমনস্ক হওয়ায় কোথা থেকে একটা বড় গাড়ি এসে ধাক্কা দিয়ে দেয় তাকে। মৃধা ছিটকে গিয়ে পড়ে রাস্তার অপর প্রান্তে। মাথায় তার পায়ে প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয় সে। কিন্তু এই অ্যাক্সিডেন্টে শরীরের ব্যথার চেয়ে আরো বড় ব্যথা পেয়েছে সে তার মনে। কারণ তার ভাইয়ের জন্য কেনা ঔষধগুলো সব নষ্ট হয়ে গেছে। মৃধা তাড়াতাড়ি উঠে গিয়ে ঔষধগুলো বুকে ছড়িয়ে হাউমাউ করে কেঁদে দিল। সেই মুহূর্তে পেছন থেকে কেউ একজন রুষ্ট কণ্ঠে বলে উঠল, এই যে মিস, দেখে চলতে পারেন না? রাস্তার মাঝখান দিয়ে কেন চলছিলেন? মরশক হয়েছিল বুঝি? এখন আবার বসে বসে নাকা কান্না করে লোকে সেম পেতে ট্রাই করছেন, তাই তো? লোকটার তেতো বাক্যগুলি মৃধার কানে বিশ্বের মতো গিয়ে পড়ল। মৃধা হাতের উল্টো পিঠে চোখ মুছে পেছন ফিরে উঠে দাঁড়ালো। তারপর চোখ তুলে সামনে দাঁড়ানো পুরুষ অবয়বটিকে পর্যবেক্ষণ করল। এ তো অল্প বয়সী এক সুদর্শন যুবক। গেট আপ দেখেই বোঝা যাচ্ছে এই গাড়ির মালিক সে। চেহারা যতটা সুন্দর ঠিক ততটাই জঘন্য তার ব্যবহার। একটা মেয়ের সঙ্গে কেউ এমন ব্যবহারের কথা বলে নাকি? মৃধা মনে মনে ভাবছে এই লোকের জন্মের সময় নিশ্চয়ই তার মুখে কেউ মধুর বদলে নিমপাতা ঘষে দিয়েছিল, তাই তো তার ব্যবহার এমন নিমের মতো তেতো। মৃধার এমন ভাবুক চাহনি দেখে আয়ান বিরক্তি নিয়ে বলল, এই যে মিস, এইভাবে আর কতক্ষণ চলবে? হ্যাঁ, এমনভাবে দেখছেন মনে হচ্ছে আমাকে খেয়েই ফেলবেন। আচ্ছা, আপনার কি খুব লেগেছে? নয়তো এভাবে কান্না কেন করছিলেন? মৃধা নিজেকে স্বাভাবিক করে নিয়ে বলল, না, আমার তেমন কিছুই হয়নি, কিন্তু আমার এই ওষুধগুলো অনেক দরকারি ছিল। আয়ান ভ্রু কুঁচকে বলল, ও মাই গড, সামান্য কিছু ওষুধের জন্য এভাবে কান্না করছিলেন? লাইক সিরিয়াসলি? আমি তো ভাবলাম। ওকে, বাই দ্য ওয়ে, এখন নিশ্চয়ই ক্ষতিপূরণ চাইবেন আপনার ওষুধ নষ্ট করার জন্য। দেখুন, দোষটা কিন্তু আপনারই ছিল। আপনি নিজেই রাস্তার মাঝখানে চলে এসেছিলেন। এই আপনাদের মতো কিছু মানুষদের জন্য কার ড্রাইভারদের বিপদে পড়তে হয়। দোষ করবেন আপনারা, আর সাধারণ মানুষ ধরে গিয়ে ড্রাইভারদের। যত সব। মৃধা আয়নের কথায় চরম অবাক হলো। একটা অজানা মেয়েকে কি সব বলে যাচ্ছে এই ছেলে? কতটুকু চেনে সে মৃধাকে? মৃধার মাথায় এবার রাগ চড়ে বসলো। তার সততা নিয়ে কেউ কোনো কথা বললে তার খুব রাগ হয়। মৃধা অগ্নি দৃষ্টি নিয়ে আয়নের দিকে তাকিয়ে বলল, হেই মিস্টার, আপনি কতটুকু চেনেন আমাকে যে এত সব বাজে বাজে কমেন্ট করছেন আমার নামে?
কারো সম্পর্কে না জেনে কিছু বলাটা ঠিক নয়। আমরা গরিব হতে পারি, কিন্তু আত্মসম্মান আছে প্রবল। আপনাদের মতো বড়লোকদের টাকার ভরসায় আমরা বসে নেই। আমরা গরিব, পরিশ্রম করে অর্থ উপার্জন করি। সেই স্বল্প অর্থের মধ্যে দিয়ে খুব হিসাব করে দিনপাত করি। তাই তো একটু অর্থ অপচয় হলে এতটা কষ্ট হয়। আপনাদের মতো বড়লোকদের আমাদের মতো গরিবদের দুঃখ বোঝার ক্ষমতা নেই। আপনারা পারেন শুধু আমাদেরকে ছোট করে দেখতে, অপমান করতে। আপনাদের মতো বড়লোকদের আমি ঘৃণা করি, প্রচণ্ড ঘৃণা করি, খুব বেশি ঘৃণা করি। এক নাগারে কথাগুলো বলে হাঁপাতে লাগলো মৃধা। চোখে মুখে এখনো তার ক্রোধ স্পষ্ট। একটু আগে যেই মেয়ে ফ্যাচফ্যাচ করে কাঁদছিল, এক মুহূর্তের মধ্যে তার এমন অগ্নিশর্মা রূপ দেখে আয়ান বেশ আশ্চর্য হলো। পরক্ষণেই আবার মৃধার বলা কথাগুলো স্মরণে আসতেই রাগের ফিনকি মাথায় উঠে গেল। একটা মিডিল ক্লাস রাস্তার মেয়ে হয়ে কিনা আয়ান চৌধুরীকে ঝাঁজ দেখাচ্ছে। আয়ান চোয়াল শক্ত করে মৃধার উদ্দেশ্যে কিছু বলতে নিবে, ঠিক তখনই আশপাশ দিয়ে পাবলিক তাকে ঘিরে ধরে। পাবলিক প্লেসে এমন অ্যাক্সিডেন্ট, তার উপর আবার বাজে মন্তব্য, সব মিলিয়ে দোষের তীর আয়ানের ঘাড়ে। জনগণ তো সেই ছুটে আছে আয়ানের উপর, পারলে গায়ে হাতও তুলে দেয়। কেউ কেউ আবার বলছে পুলিশে খবর দিতে। আয়ান বেশ ঝামেলায় পড়ে গেছে। এসব পাবলিক তেমন একটা সুবিধের হয় না। একটা ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে মারাত্মক আকার ধারণ করানোই এদের কাজ। আয়ান না পারছে কিছু বলতে, আর না পারছে সইতে। রাগে হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে সে। এদিকে পাবলিকের এমন হঠাৎ আক্রমণে স্তব্ধ মৃধা। এই অ্যাক্সিডেন্টে দোষটা তো মৃধারই, তা সে খুব ভালো করেই জানে। আয়ানের দুর্ব্যবহারের জন্য তাকে বেশি কথা শোনালেও পাবলিকের কাছে হেনস্থা করতে চায় না। অবস্থা বেগতিক দেখে মৃধা পরিস্থিতি আয়ত্তে আনার জন্য সবাইকে উদ্দেশ্য করে বলল, প্লিজ 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 সবাই এখান থেকে চলে যান। এটা আমাদের পার্সোনাল ম্যাটার, আমরাই সামলে নেব। আপনারা দয়া করে চলে যান। মৃধার কথাই পাবলিক আরো ছুটে গেল। এবার পার্সোনাল ম্যাটার বাহিরে আনার মানে কি? ঘরে বসে দরজা বন্ধ করে মেটালেই তো হয়। পাবলিককে হেনস্থা করার কি আছে? এমনও অনেক মন্তব্য করতে করতে স্থান ফাঁকা করে সবাই চলে যেতে লাগলো। পরিবেশ কিছুটা স্বাভাবিক হতেই আয়ান দ্রুত গাড়িতে গিয়ে বসলো। আজ বড্ড দেরি হয়ে গেল। দাদু ভীষণ বকবে তাকে। যাওয়ার আগে গাড়ির জানালা দিয়ে মাথা বের করে এক আঙ্গুল উঁচিয়ে মৃধাকে ওয়ার্নিং দিয়ে গেল, আর কখনো হাতের কাছে পেলে এর সত্য আমি নিয়ে ছাড়বো, নয়তো আমার নাম আয়ান চৌধুরী নয়। এতটুকু বলে মৃধার পাশ ঘেঁষে সাই সাই করে গাড়ি টান দিয়ে চলে গেল আয়ান। গাড়ির বাতাসে রাস্তার ধুলো উড়ে এসে পড়ল মৃধার চোখে মুখে। মৃধা চোখ মুখ খিচে বন্ধ করে নিল। চোখ খুলতেই দেখল আয়ানের গাড়িটি দূরে মিলিয়ে গেছে। মৃধা একটা দীর্ঘশ্বাস ছেড়ে হাঁটা ধরল ঔষধ ফার্মেসির উদ্দেশ্যে। সঞ্চিত টাকা থেকে টাকা নিয়ে আবার ঔষধ কিনতে হবে। এ মাসে বড্ড টান পড়ে যাবে সংসার চালাতে। অনেকটা টাকা বেরিয়ে গেল যে। এই গল্পের নায়িকা মৃধার পুরো নাম মৃধা মেহেরি। মা আর ছোট ভাই মুগ্ধকে নিয়ে টানাটানির সংসার তার। বাবা মারা গেছে মৃধা যখন ক্লাস এসএসসি এক্সাম দিয়েছে তার পরপরই। তখন থেকেই মৃধার জীবনে কষ্টের দিন শুরু। ভাই মুগ্ধ তখন ক্লাস 4-এ পড়ে। মা আর ভাইয়ের জীবন চালাতে মৃধা নিজেই তখন সংসারের হাল ধরে নেয়। সারা দিন টিউশনি পড়িয়ে নিজের পড়ার খরচ, ভাইয়ের পড়ার খরচ আর সংসার চালানোর যাবতীয় অর্থ সেই উপার্জন করে। মৃধার মা আড়ালে মেয়ের কষ্ট দেখে চোখের পানি ফেলেন। এক পা অকেজো হওয়ায় ইচ্ছে থাকা সত্ত্বেও কোনো বাহিরের কাজ সে করতে অক্ষম। সেই থেকে আজ 8 বছর হতে চলছে মৃধার জীবন সংগ্রাম। বর্তমানে মৃধা অনার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। অত্যন্ত দায়িত্বশীল, ভদ্র, সৌজন্যমূলক চরিত্রের অধিকারিণী সে। এদিকে নামকরা ফ্যাশন ডিজাইনার আত্র চৌধুরীর একমাত্র ছোট ভাই আয়ান চৌধুরী। ছোট ভাই আয়ান আর বৃদ্ধ দাদুকে নিয়ে সচ্ছল প্রাণবন্ত ফ্যামিলি আদ্রের। আয়ান যেন তার চোখের মণি। 2 ভাই কাঁধে কাঁধ মিলিয়ে তাদের এত বড় বিজনেসের দেখাশোনা করে। আগে এসব কিছুই তাদের দাদু সামলাত, কিন্তু দাদুর বয়স হয়ে যাওয়ায় এখন আর এত ধকল সহ্য করতে পারেন না। এজন্য 2 নাতির উপরে দায়িত্ব দিয়ে তিনি নিশ্চিন্তে দিনাতিপাত করছেন।
আয়ানটা একটু বেশি রকচটা স্বভাবের, খুব অল্পতেই রেগে যায়। তবে ভাইকে কন্ট্রোলে আনতে আদ্রের ঝুড়ি মেলা ভার। সব সময় আয়নের সকল রাগ অভিযোগ আদ্রের কাছেই সমাপ্ত হয়। কোনো এক অজ্ঞাত কারণে বাবা মায়ের সঙ্গে বিচ্ছেদের সম্পর্ক তাদের। ফার্মেসি থেকে আবার ঔষধগুলো সংগ্রহ করে বাড়িতে চলে গেল মৃধা। বাড়িতে যেতে যেতে সন্ধ্যা নেমে এলো। মৃধার মা তখন অসুস্থ ছেলের পাশে বসে মৃধার আগমনের অপেক্ষা করছে। মৃধা ঘরে প্রবেশ করতেই তার মা উদ্বিগ্ন হয়ে গেল। কি রে মা, এত দেরি করলি কেন বাসায় ফিরতে? পথে কোনো সমস্যা হয়নি তো? মৃধা ওর মায়ের কাছে আয়নের বিষয়টা বলতে গিয়েও চুপ হয়ে গেল। মাকে এসব বললে অযথাই টেনশন করে প্রেশার হাইপার করে ফেলবে, এটা ভেবে সে কথা আড়াল করে বলল, আরে না মা, আমার কোনোই সমস্যা হয়নি। ওই আজকে টিউশন থেকে আসতে লেট হয়ে গেছে। ও তাই বল, আমার তো প্রচুর চিন্তা হচ্ছিল তোর জন্য। আচ্ছা দেখ না, ছেলেটার জ্বর তো কমছেই না, কি করি বলতো? তুমি টেনশন করো না মা, এই নাও ওষুধ, ওকে খাইয়ে দাও, ইনশাল্লাহ সুস্থ হয়ে উঠবে। আচ্ছা তুই তাহলে হাত মুখ ধুয়ে আয়, আমি ততক্ষণে মুখ ধুকে ওষুধটা খাইয়ে দিই। আচ্ছা মা। কথা শেষ করে মৃধা চলে গেল ফ্রেশ হতে। সারাদিন কিচ্ছু খায়নি সে। কলেজ থেকে টিউশন পড়িয়ে বাড়ি আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল। বাহির থেকে আলাদা কিছু কিনে খাওয়ার মতো সামর্থ্য তাদের নেই। টিউশন বাড়িতে যদিও চা নাস্তার অফার করে, কিন্তু মৃধা হাসি মুখে সেটা নাকচ করে দেয়। টাকার বিনিময়ে পড়ায় সে। এর বাহিরে আবার নাস্তার আয়োজন তার কাছে অপছন্দনীয়। মৃধা ফ্রেশ হয়ে ঘরে ঢুকে দেখে মুগ্ধ ঘুমিয়ে আছে। তার মা হয়তো তার জন্য খাবার বাড়তে গেছে। মৃধা গামছা দিয়ে হাত মুখ মুছে নিয়ে সোজা মুগ্ধর কাছে গিয়ে বসলো। গলায় কপালে হাত দিয়ে দেখলো জ্বর কমেছে কিনা। ভাইটা তার বেঘুরে ঘুমোচ্ছে। জ্বর না থাকলে ঠিকই প্রতিদিনের মতো আজও মৃধাকে টিউশন থেকে আনতে যেত। মৃধা এত করে নিষেধ করে তবুও মুগ্ধ শোনে না। রোজ মৃধাকে আনতে যাওয়াটা নাকি তার অভ্যেসে পরিণত হয়েছে। দুই ভাই বোন গল্প করতে করতেই বাড়িতে চলে আসে। মৃধার সেই মুহূর্তে মনে হয় হাজারো গাড়ি বাইক রিকশায় চলা মানবগুলোর থেকে সে হাজার গুণ বেশি সুখী। মুগ্ধ যে মৃধার থেকে বয়সে অনেক ছোট, মুগ্ধার চাল চলনে সেটা বোঝাই দায়। সব সময় মৃধার আশেপাশে থেকে তাকে আগলে রাখে ছায়ার মতো। অনেক পরিবারে বড় বড় ভাইরাও ব্যর্থ মুগ্ধর মতো করে বোনকে ভালোবাসতে, কেয়ার করতে। কিরে খেতে আয়, সে কখন থেকে তোকে ডাকছি, কি এত ভাবছিস? মায়ের ডাকে ধ্যান ভাঙে মৃধার। সে একটা মিষ্টি হাসি দিয়ে বলে, কই কিছু ভাবছি না তো, শুধু দেখছিলাম সেই ছোট্ট মুগ্ধ কত বড় হয়ে গেছে। তোরা দুজনেই অনেক বড় হয়ে গেছিস। আর যদি তোদের বাবা বেঁচে থাকতো তাহলে তোদের এত কষ্ট কখনোই করতে হতো না। মৃধার মা শাড়ির আঁচল মুখে চেপে ধরে কেঁদে দিলেন। মৃধা মায়ের চোখের পানি দুহাতে মুছে নিয়ে বলল, এভাবে বলছো কেন মা? আমরা যেভাবে আছি খুব ভালো আছি। অনেকে হয়তো এর থেকেও খারাপ অবস্থায় আছে। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আমাদেরকে এটুকু দয়া কসর করার জন্য। মৃধার মা মৃধাকে বুকে ছড়িয়ে নিয়ে বলল, নিশ্চয়ই অতীতে আমি কোনো পুণ্য করেছিলাম, যার ফলস্বরূপ আল্লাহ আমার কোলে তোকে কন্যা হিসেবে পাঠিয়েছেন। তারপর মৃধা খেতে শুরু করলো। আলু ভর্তা আর ভাত। খুব তৃপ্তি করে খাবারটা শেষ করলো মৃধা। সারাদিনের অনাহারি পেটে যা পড়েছে তাই অমৃতের সমতুল্য। খাওয়া শেষ করে মৃধা ওর মাকে বলল, মা তুমি খেয়েছো? হ্যাঁ খেয়েছি তো, খেয়েছি। আবার মিথ্যে বলছো মা তুমি। আমি জানি তো তুমি খাওনি। কতবার করে তোমাকে বলেছি মা, তোমার এই অসুস্থ শরীর নিয়ে খাবারের অনিয়ম করা একদম উচিত নয়। তবুও তুমি আমার কোনো কথাই শোনো না। তোমাকে নিয়ে আর পারা যাচ্ছে না। মাকে বকতে বকতে এক প্লেট ভাত আলু ভর্তা দিয়ে মাখিয়ে মায়ের মুখের সামনে লোকমা তুলে ধরল মৃধা। মৃধার মা আবারও কেঁদে দিলেন। মৃধা বিরক্ত হয়ে বলল, এভাবে বারবার কাঁদছো কেন মা? শরীর খারাপ করবে তো। এবার কান্নাকাটি বাদ দিয়ে হা করো তো দেখি। মৃধা ওর মাকে খাইয়ে দিচ্ছে আর উনি পরম তৃপ্তিতে মেয়ের হাত থেকে খাবার শেষ করছেন। খাওয়ানোর মাঝে মৃধা মুখটা মলিন করে ওর মায়ের উদ্দেশ্যে বলল, আচ্ছা মা,
মুগ্ধ ঠিক মতো খেয়েছে তো? জ্বরের মুখে এসব ভাত ভর্তা তো নিশ্চয়ই খেতে কষ্ট হয়েছে। আমি তোমাদের ঠিক মতো দেখাশোনা করতে পারছি না, তাই না মা? তোমরা খুব কষ্টে আছো, তাই না? মৃধার প্রশ্নে সালেহা বেগম অবাক দৃষ্টিতে মেয়েকে পর্যবেক্ষণ করে বললেন, এসব তুই কি বলছিস মা? আমরা সত্যিই খুব ভালো আছি। আল্লাহর রহমতে আমরা যেমন আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোকে এসব কথা কে বলে শুনি? কেউ বলেনি মা, আমি নিজেই বলছি। আচ্ছা ঠিক আছে মা, তুমি এবার ওষুধটা খেয়ে নাও, তারপর শুয়ে পড়ো। মৃধা তার মাকে শুয়ে পড়তে বলে নিচে চলে গেল বারান্দায়। আকাশে প্রচণ্ড মেঘ জমেছে। বিকেলে বৃষ্টি কমে রোদ উঠলেও সন্ধ্যা হতে না হতেই আবার মেঘে ঢেকে গেছে বিস্তৃত আকাশ। এই সিজনটাই এমন, কখনো মেঘ করে আসে তো কখনো বৃষ্টি হয়, আবার কখনো রৌদ্র ঝলমল করে। মৃধার বোনটা আজ খুব খারাপ। শুধু খারাপ নয়, ভীষণভাবে খারাপ। আকাশের ওই কালো মেঘের মতো মৃধার মনেও মেঘ জমেছে রাশি রাশি। মা ভাইকে আর একটু ভালো জীবন উপহার দেওয়ার আশা প্রতিনিয়ত কুড়ে কুড়ে খাচ্ছে তাকে। বারান্দার গ্রিল ধরে মনে বাহিরে তাকিয়ে আছে মৃধা। মনে মনে ভাবছে এভাবে আর কতদিন? এই ব্যয়বহুল সমাজে দিনকে দিন ব্যয় শুধু বৃদ্ধি পাচ্ছে, যা শুধু টিউশনি করে উসুল করা সম্ভব নয়। মৃধা সিদ্ধান্ত নিল সে একটা চাকরি খুঁজবে। যদিও বর্তমান যুগে টাকা ছাড়া চাকরি পাওয়া মিথ্যে মরীচিকার সমতুল্য, তবুও সে একটা চেষ্টা করে দেখতে চায়। যদি আল্লাহ মুখ তুলে চান, সেই আশায়। মৃধার ছোট থেকেই শখ ছিল একজন বড় ফ্যাশন ডিজাইনার হবে, কিন্তু বাবার মৃত্যুর সঙ্গে সঙ্গে তাকে বিসর্জন দিতে হয় সেই স্বপ্ন। তবুও পড়াশোনা চালিয়ে যাচ্ছে সে। দেখা যাক শেষ পর্যন্ত তার কপালে কি আছে। হঠাৎ করে কারেন্ট চলে গেল। দমকা হাওয়া বইতে শুরু করেছে বাহিরে। হয়তো ঝড় বৃষ্টি হবে এখন। মৃধাদের বাড়িটি টিনের কামরা বিশিষ্ট। দুটো ঘর, একটি বারান্দা, একটি রান্নাঘর আর একটি বাথরুম বিদ্যমান এই বাড়িটিতে। এই বাড়িটা 2000 টাকায় ভাড়া নিয়েছে তারা। কিছুক্ষণ বাদেই শুরু হয়ে গেল ঝড় বৃষ্টি। টিনের চালে টুপটাপ শব্দে মুখরিত চারিদিক। মৃধার মা শুয়ে শুয়ে বারবার মৃধাকে ঘরে আসার জন্য বলছে, কিন্তু সে তার মায়ের কথা অবজ্ঞা করে ওখানেই ঠাই দাঁড়িয়ে আছে। পরিবেশটা তার কাছে ভীষণ ভালো লাগছে। থেকে মেঘ ডাকছে কড়াভাবে, বিজলিও চমকাচ্ছে মাঝে মাঝেই। মৃধা চোখ বুজে উপভোগ করছে এই মুহূর্তটাকে। পরিবেশ উপলব্ধি করতে করতে একটা সময় মৃধা কি যেন মনে পড়তেই এক ঝটকায় চোখ খুলে সামনে তাকালো। মনে মনে আওড়াতে লাগলো, ওই বাজে লোকটার কথা আমার এই অবেলায় মনে পড়লো কেন? কেন আমার চোখের বন্ধ দৃষ্টিতে তার প্রতিচ্ছবি দেখতে পেলাম? তাকে দ্বিতীয়বার দেখার বিন্দু মাত্র ইচ্ছে আমার নেই। ধর ভাল লাগে না, লোকটা আমার মুডটাই নষ্ট করে দিল। চোখ বুঝতেই আয়নের মুখশ্রী চোখের সামনে ভেসে উঠতেই চোখ খুলে ফেলেছিল মৃধা। আয়নের সাথে কাটানো তিক্ত স্মৃতি মনে পড়তেই রাগে বিরক্তিতে বারান্দা থেকে ঘরে চলে গেল সে। ঘুমোতে পারবে কিনা জানে না, তবে চেষ্টা চালিয়ে যাবে। ইদানিং এমন প্রায় হয়, সারা রাত না ঘুমিয়ে ভোরের দিকে চোখ লেগে ধরে। এদিকে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে বাড়ি ফিরেছে আয়ান। গাড়ি পার্ক করে বাড়ির ভিতরে প্রবেশ করতেই কারো কর্কশ কণ্ঠস্বর ভেসে আসতেই থেমে গেল সে। চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে বলে উঠল, দাদু ভাই, তুমি এখনো ঘুমাওনি? কি করে ঘুমাবো? তুমি কি এই বুড়ো দাদুটার কথা একটিবার চিন্তা করো কখনো? এই ঝড় বৃষ্টির মধ্যে তুমি বাহিরে, আমার তো বিন্দুমাত্র টেনশন হয় বই কি। এখন আছি তাই বুঝতে পারছো না, যখন থাকবো না তখন দুনিয়া তোলপাড় করে ফেললেও এই মানুষটিকে আর খুঁজে পাবে না। আয়ান দৌড়ে এসে দাদুকে জড়িয়ে ধরে বলল, এসব তুমি কি বলছো দাদু? এমন কথা আর কখনো বলবে না। তোমার কিছু হলে আমি মরেই যাব। তুমি আর ভাইয়া ছাড়া আমার কে আছে বলো? খুব ভালোবাসি তোমাদের। শুধু ভালোবাসলেই চলবে? আমাদের সুখ দুঃখ চিন্তা ভাবনার কথাও তোমাকে চিন্তা করতে হবে। এখন বাড়িতে একটা মেয়ে মানুষের খুব দরকার। আমি বুড়ো হয়ে গেছি, তোমরা আর আমার কথা গ্রাহ্য করো না। তোমাদের দু ভাইকে বিয়ে দিয়ে নাত বউ ঘরে তুলবো আমি, তারপর দেখি কেমন জব্দ হও তোমরা। রাত অনেক হয়েছে,
ফ্রেশ হয়ে খেয়ে নাও এবার। আমি খেয়ে এসেছি দাদু। তাহলে আর কি, নিশ্চিন্তে গিয়ে ঘুমিয়ে পড়ো। আয়ানকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আফরোজ চৌধুরী হনহন করে হেঁটে নিচের রুমে চলে গেলেন। বোঝাই যাচ্ছে তিনি ভীষণ রেগে আছেন। আয়ান একটা হতাশার নিঃশ্বাস ফেলে দ্রুত নিচের রুমে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে ব্যালকনির ডিভানে গিয়ে বসে পড়ল গিটার হাতে। এমন পরিবেশে গিটারের সুর তুললে মন্দ হয় না। টুংটাং আওয়াজে সুর উঠছে গিটারে, সাথে আয়ানের মৃদুস্বরে তোলা গান। বেশ জমে গেছে ব্যাপারটা। গান গাওয়ার ফলে বারংবার চোখ বুজে আসছে তার। গানের মাঝেই বিকেলের সেই মেয়েটির মুখটি ভেসে উঠল আয়ানের সামনে। সাথে সাথে সে গান বন্ধ করে চোখ খুলে দাঁড়িয়ে পড়ল। আপন মনেই চিন্তা করতে লাগলো, ওই থার্ড ক্লাস মেয়েটির ফেস কেন আমার সামনে বারবার ভেসে উঠছে? ছোকরুটি মেয়ে একটা। ওর ওপর আমার অনেক প্রতিশোধ না বাকি আছে। শুধু একবার হাতের কাছে পাই, সব কড়ায় গন্ডায় পৌঁছে দেব যেই আয়ান কি জিনিস। গিটারটা ঠাস করে মেঝেতে ছুঁড়ে ফেলে দিয়ে ব্যালকনি থেকে হনহনিয়ে ঘরের ভেতর চলে গেল আয়ান। তারপর এক লাফে বিছানায় শুয়ে কোলবালিশ জড়িয়ে চোখ বন্ধ করে নিল। উদ্দেশ্য ঘুমের রাজ্য। ভোরের স্নিগ্ধ আলো চোখে মুখে আছড়ে পড়তেই চোখ মেলে তাকালো মৃধা। জানালার দিকে তাকিয়ে অধরে একটা মিষ্টি হাসির রেখা টেনে শোয়া থেকে উঠে বসল সে। ঘড়ির কাঁটায় এখন ভোর 5:30। মৃধার মা প্রতিদিন ফজরের নামাজ আদায় করে জানালার পর্দা সরিয়ে দেন, যার ফলে বাহিরের প্রথম উদিত আলো এসে সোজা মৃধার বিছানায় পড়ে। এই আলোতেই মৃধার ঘুম ভেঙে যায়। এই আলোর একটা স্পেশাল নামও দিয়েছে মৃধা। যেহেতু ভোরের প্রথম আলো এটা, এবং এটা চোখে পড়ার সাথে সাথে মৃধার মন ভালো হয়ে যায়, নিজেকে ফ্রেশ ফ্রেশ লাগে। এজন্য এটার নাম দিয়েছে প্রাতঃ কিরণে স্নিগ্ধ স্নান। ভোরের আলো গায়ে মাখার পর মৃধা চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে নামাজ পড়ে বই নিয়ে বসে পড়ল। গতরাতে একটুও পড়া হয়নি। এখন পড়া কমপ্লিট করে রাখতে হবে, নয়তো সারা দিনে আর সময় পাবে না। মৃধা পড়ায় মনোযোগ দিল, আর তার মা গেল নাস্তা তৈরি করতে। নাস্তা বলতে একটা রুটি আর 2টি আলু ভাজা। এই খেয়ে সারাদিন চলবে তাদের। মৃধা পড়া শেষ করে উঠল 9টা নাগাদ। ততক্ষণে মুগ্ধরও ঘুম ভেঙে গেছে। মুগ্ধর জ্বর এখন নেই বললেই চলে। আরামোরা ভেঙে বিছানা থেকে উঠে সে মৃধাকে উদ্দেশ্য করে বলল, শুভ সকাল আপনি। মৃধা ব্যাগে বই গোছাতে গোছাতে জবাব দিল, শুভ সকাল ভাই। তোর শরীর ঠিক আছে এখন? হ্যাঁ আপনি, আমি একদম ঠিক আছি। এরপর থেকে আর কখনো বৃষ্টিতে ভিজবি না ভাই। দেখেছিস কেমন জ্বর বাঁধিয়ে ফেলেছিলে? আপনি, বুঝতে পারছি। এই কদিন তোকে আর মাকে নিশ্চয়ই অনেক জ্বালিয়েছি। মৃধা কলেজ ব্যাগটা টেবিলে ঠেলে রেখে মুগ্ধের কাছে এসে বসে বলল, আরে ধুর পাগল ছেলে একটা, তুই আমাদের একটুও জ্বালাসনি। এখন যা তো ফ্রেশ হয়ে নে তাড়াতাড়ি, তারপর একসঙ্গে নাস্তা করব। আচ্ছা, যাচ্ছি। মুগ্ধ ফ্রেশ হয়ে আসতেই 3জনে মিলে নাস্তা করে নিল। তারপর মৃধা তাড়াতাড়ি করে রেডি হয়ে মা ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল কলেজের উদ্দেশ্যে। আজ আবার কলেজ শেষ করে চাকরি খুঁজতে বেরোতে হবে তাকে। এদিকে অ্যালার্মের শব্দে বিরক্তিতে কপাল কুঁচকে এলো ঘুমন্ত আয়ানের। কানে বালিশ চাপা দিয়েও যখন অ্যালার্মের আওয়াজ রোধ করা গেল না, তখন হাতড়ে হাতড়ে টেবিল ঘড়িটা খুঁজে বের করে অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ল। তৎক্ষণাৎ ঘুমের ঘোরে কিছু একটা মনে পড়তেই এক লাফে উঠে বসল সে। ঘড়ির কাঁটায় চোখ দিয়ে মৃদু আওয়াজে বলল, ও মাই গড, 9:15 বেজে গেছে। আজ তো অফিসে কর্মচারী নিয়োগ ইন্টারভিউ আছে। টাইমলি অফিসে পৌঁছাতে না পারলে ভাই আমাকে খুব বকবে। আয়ান তাড়াতাড়ি উঠে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বেরিয়ে প্রপার গেট আপে নিচে নামলো। সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখে আদ্র আর তার দাদু ডাইনিং টেবিলে বসে বসে তার জন্য ওয়েট করছে। আয়ান সেখানে উপস্থিত হতেই বুঝতে পারল তার দাদু এখনো তার উপর রেগে আছে, নয়তো এতক্ষণে হাসি মুখে তাকে টেবিলে আমন্ত্রণ জানাতো। আয়ান দাদুর অভিমান বুঝতে পেরে মুচকি হেসে দাদুর গলা জড়িয়ে ধরে বলল, হে যে সুইটার্ট, কি খবর? হ্যাঁ, এখনও রেগে আছো বুঝি? আচ্ছা, এই লাস্ট, আর কখনো এমন হবে না, পাক্কা প্রমিস দাদু?
প্লিজ প্লিজ প্লিজ, এবারের মতো আর রাগ করে থেকো না। আয়ানের এমন মিনতি শুনে দাদু আর রাগ করে থাকতে পারল না। সে আয়ানের মাথায় এক হাত রেখে বলল, দাদু ভাই, আমার বয়স হয়েছে, বেশি স্ট্রেস নিতে পারি না। এখন তোমরা যদি আমাকে না বোঝো তাহলে কে বুঝবে বলো? বলেছি তো দাদু ভাই, এই শেষ সুযোগ, আর এমনটা হবে না। আচ্ছা বেশ, এবার খেতে বসো। আয়ান আদ্রকে গুড মর্নিং বলে খেতে বসে গেল। খাওয়ার মাঝেই আদ্র বলল, আজ তো অফিসে ইন্টারভিউ আছে। শোন আয়ান, খুব বুঝে শুনে দক্ষ কর্মী সাজেস্ট করবি। এবারের পর আর কর্মী নিয়োগ দিতে অনেক দেরি হবে, তাই খুঁজে খুঁজে দক্ষতা সম্পন্নদের বের করে নিতে হবে। ভাইয়া, আমি চেষ্টা করব। খাওয়া শেষে দুই ভাই একসঙ্গে বেরিয়ে পড়ল অফিসের উদ্দেশ্যে। আদ্র গাড়ি ড্রাইভ করছে আর আয়ান ফোন স্ক্রল করছে। ঢাকার শহর প্রচণ্ড জনবহুল শহর, তেমনই ভরপুর যানবাহনে। সকাল হোক বা রাত, এখানকার রাস্তাঘাটে প্রায়ই যানজট লেগেই থাকে। তেমনি আজকের এই ব্যস্ততর দিনেও আদ্র আর আয়ান ফেসে গেল যানজটে। আদ্র বিরক্ত হয়ে বারবার ঘড়ির দিকে আর বাহিরে নজর দিচ্ছে, আর আয়ান ভ্রু কুঁচকে আশেপাশে দেখছে। হঠাৎ একজন বৃদ্ধ এসে ওদের গাড়ির দরজায় কড়া নাড়ছিল। আয়ান বুঝতে পারল লোকটি তার কাছে ভিক্ষা চাইছে। আয়ান গাড়ির গ্লাস নামিয়ে লোকটির দিকে তাকালো, তারপর সোজা গাড়ি থেকে নেমে পড়ল। পথচারী পার দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার সময় মৃধার চোখ যায় আয়ানের দিকে। সে তখন দেখতে পেল আয়ান রেগে রেগে একজন ভিক্ষুকের সঙ্গে কথা বলছে। দূরে থাকায় আয়ানের কথা মৃধার কান পর্যন্ত আসছে না। মৃধা আয়ানের ধমকাধমকির স্টাইল দেখে মনে মনে বলল, আসলেই এনাদের মতো বড় লোকরা ভীষণ খারাপ মনের হয়। মানুষকে হেয় করাই এদের কাজ। বুড়ো লোকটাকে কিভাবে কটু কথা বলছে, অসভ্য লোক একটা। সঠিক শিক্ষার প্রচুর অভাব আছে। মৃধার আগে গজগজ করতে করতে চলে যায় কলেজের পথে। এদিকে আয়ান গাড়ি থেকে নেমে বৃদ্ধ লোকটিকে বলছিল, এই যে মুরব্বী, এই বয়সে ভিক্ষা কেন করছেন? বয়স যে হয়েছে সে খেয়াল আছে আপনার? শরীর খারাপ করলে তখন কে দেখবে আপনাকে? আয়ানের এমন আদুরে ধমকে বৃদ্ধ লোকটি কেঁদে দিয়ে বলল, ভিক্ষা না করলে খাবো কি বাবা? ছেলে মেয়েরা অনেক আগেই আমাকে ছেড়ে চলে গেছে। আমি এই 3 দিন ধরে কিচ্ছু খাই নাই। এখন এই বুড়ো বয়সে কেউ কাজ দেয় না, তাই তো ভিক্ষা করি এক মুঠো ভাতের আশায়। আয়ান লোকটির চোখের পানি মুছে দিয়ে তাকে গাড়িতে তুলে নিল। লোকটি যেতে চায়নি, তারপরও আয়ান জোর করে নিয়ে গেছে। আদ্র ভাইয়ের কাছে মনে মনে গর্ব বোধ করছে। ওদিকে সবকিছু পুরোপুরি না জেনেই আয়ানের প্রতি একটা ভ্রান্ত ধারণা নিয়ে মৃধা চলে গেল। অফিসে গিয়েই আয়ান সর্বপ্রথমে বৃদ্ধ লোকটির খাওয়ার ব্যবস্থা করে দিল। তারপর তার জন্য দারোয়ানের চাকরি বরাদ্দ করল। বৃদ্ধ আয়ানকে প্রাণ ভরে দোয়া করল। অফিসে আসা থেকেই একজনের পর একজনের ইন্টারভিউ নিয়ে যাচ্ছে আয়ান আর আদ্র। এই পর্যন্ত 5 জনকে সিলেক্ট করেছে, আর বাকি একজন। ইন্টারভিউ নিতে নিতে টায়ার্ড হয়ে যাওয়ায় ওর 10 মিনিট বিরতি নিয়েছে। ঘড়ির কাঁটায় এখন বেলা 2টো বাজে। আয়ান কফির মগে চুমুক বসাতে বসাতে টেবিলের সাইডে থাকা ল্যাপটপে চোখ দিল, যেখানে সিসিটিভি ফুটেজ কানেক্ট করা আছে। ল্যাপটপে নিভু নিভু চোখে মলিন মুখের মেয়েটিকে দেখে আয়ানের মনে অন্যরকম বিস্ময় ধরা দিল। সে মনে মনে ভাবল, এই মেয়ে এখানে কি করছে? ইন্টারভিউ দিতে এসেছে? এ আবার কি ইন্টারভিউ দেবে? আয়ান একটা বাঁকা হাসি দিয়ে বেলে চাপ দিল। সাথে সাথে ম্যানেজার এসে হাজির। আয়ান ম্যানেজারকে ল্যাপটপটি দেখিয়ে বলল, ওই মেয়েটিকে ভেতরে পাঠান। আপনি ভেতরে আসুন। মৃধাকে কথাটা বলল ম্যানেজার সাহেব, আবার নিজের জায়গায় ফিরে গেলেন। মৃধা একটু অপ্রস্তুত হয়ে পড়েছে। এখনো 3 জন তার আগে সিরিয়ালে আছে। তাদের ছেড়ে তাকে আগে ডাকার কারণটা সে ঠিক বুঝতে পারছে না। হয়তো তার পোশাক দেখে আগে থেকেই তাকে নট করে দিবে। এখানে যারা এসেছে তারা সবাই পরিপাটি গেটআপে আছে। সবার গায়েই বেশ দামি পোশাক, শুধুমাত্র মৃধার পরনে পুরাতন নর্মাল 3 পিস। মৃধা মাথা নিচু করে কেবিনের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর ধীর কণ্ঠে বলল, মে কামিন স্যার? ভেতর থেকে পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো। ইয়েস, কাম ইন।
ভেতরে প্রবেশ করতেই মৃধা চমকে উঠল, কারণ আয়ান হাতে কফির মগ ধরে ঠোঁটে বাঁকা হাসির রেখা টেনে তার দিকে চেয়ে আছে। মৃধা এতক্ষণে বুঝে গেছে তাকে আগে ডাকার কারণটা। সে আয়ানের দিকে তাকিয়ে থাকা অবস্থায় আদ্র পাশ থেকে বলে উঠল, টেক ইউর সিট। মৃধা ভাবনা থেকে বেরিয়ে আদ্রের কথায় সম্মতি জানিয়ে চেয়ার টেনে ওদের সামনে বসে পড়ল। তারপর আয়ান মৃধার থেকে তার সকল ইনফরমেশন চাইল। মৃধা ফাইল থেকে সমস্ত কাগজপত্র বের করে আয়ানের কাছে দিল। মৃধা বুঝে গেছে আয়ান তাকে কোনো দিনও চাকরি দিবে না, এখন নিশ্চয়ই তাকে অপমান করে বের করে দিবে। কিন্তু মৃধাকে অবাক করে দিয়ে ইন্টারভিউ শেষে খবর এলো মৃধার জবটা কনফার্ম। মৃধা ঠিক বিশ্বাস করতে পারছে না এত এত স্মার্ট সুন্দরীদের মাঝে থেকে সে চান্স পেয়ে গেল। মৃধা খুব খুশি আজ। কিছুক্ষণ বাদেই মৃধার হাতে ম্যানেজার এসে অগ্রিম 1 মাসের স্যালারি দিয়ে গেল। মৃধা অনেকটা অবাক হয়ে বলল, অগ্রিম স্যালারি কেন? এখানে এটাই নিয়ম নাকি? না, এখানে এই প্রথম এমন হচ্ছে। ছোট স্যার বললেন এটা আপনাকে দিতে, তাই দিলাম। ছোট স্যার? আয়ান চৌধুরী। ও আচ্ছা। ম্যানেজার চলে যেতেই মৃধা খুশি মনে আয়ানের কাছে গেল। সে খুব বিনয়ের সঙ্গে আয়ানকে ধন্যবাদ জানালো, কিন্তু আয়ান তার উত্তরে তাচ্ছিল্য হেসে বলল, এতে এত খুশি হওয়ার কিছু নেই, সবটাই করেছি দয়া করে। সেদিন ওষুধ নষ্ট করা ক্ষতিপূরণ এটা। মৃধার মুখটা সাথে সাথে ফ্যাকাশে হয়ে গেল। আয়ানের দিকে তাকিয়ে সে বলল, ভুলটা আমারই। আমার আগেই বোঝা উচিত ছিল আপনি কেমন ধরনের মানুষ। আপনার থেকে দয়া ছাড়া আর কোনো কিছু আশা করা যায় না। আপনার হয়তো জবটার কোনো দরকার নেই। অ্যাম আই রাইট মিস মৃধা মেরিন? আয়ানের কথায় মৃধা ভয় পেয়ে গেল। জবটা তার ভীষণ প্রয়োজন। এই জবটা হারালে আর জব পেতে খবর আছে, তার থেকে বরং চুপ থাকাই ভালো। আয়ান মৃধার ভয়ার্থ মুখ দেখে বাঁকা হেসে বলল, ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। কাল থেকে সঠিক সময় অফিসে পৌঁছে যাবেন। জি স্যার, অবশ্যই। মৃধা চুপচাপ অফিস থেকে বেরিয়ে গেল। রাস্তায় হাঁটতে হাঁটতে মৃধা মনে মনে ভাবল, যতই অপমান হোক করুক না কেন, আমাকে সব কিছু সহ্য করতে হবে। মা ভাইকে ভালো রাখতে একটু কষ্ট তো করতেই হবে। বাড়িতে এসে মৃধা ওর মাকে সালাম করল। মৃধার মা অবাক হয়ে বললেন, কি হয়েছে মা, হঠাৎ সালাম করছিস কেন? মৃধা খুশি মনে বলল, আমি একটা চাকরি পেয়েছি মা, 20,000 টাকা বেতন। আমাকে তারা অগ্রিম দিয়েছে 1 মাসের বেতন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাহলে মুখ তুলে চেয়েছেন আমাদের দিকে। তা কিসের চাকরি? একটা কোম্পানিতে স্টাফের চাকরি। ইনশাল্লাহ সব কিছু ভালো হবে। ওদের কথা বলার মাঝে মুগ্ধ এসে বলল, কি নিয়ে কথা হচ্ছে এখানে? দেখ না মুগ্ধ, তোর আপু একটা চাকরি পেয়েছে, খুব ভালো চাকরি, 20,000 টাকা বেতন। সত্যি বলছো মা? তাহলে তো আপুর কষ্ট কিছুটা হলেও কমবে এবার। কংগ্রেচুলেশনস আপনি। থ্যাংক ইউ ভাই। সবাই কথাবার্তা শেষ করে নিজেদের কাজে চলে গেলেন। এদিকে অফিস শেষ করে আয়ান ছুটল ক্লাবের পথে। সে একা নয়, সঙ্গে ন্যায়রাও আছে। ন্যায়রা হলো আয়ানের পিএ প্লাস বেস্ট ফ্রেন্ড। আয়ান আর ন্যায়রা কলেজ লাইফ থেকেই সবসময় একসঙ্গে থাকে। তারপর যখন ওদের পড়াশোনা শেষ হয়ে যায়, তখন ন্যায়রা আয়ানের সঙ্গে থাকার জন্য ওদের অফিসে পিএর পোস্টে জয়েন করে। এতে অবশ্য আয়ানের অনেক সুবিধে হয়েছে, কারণ ন্যায়রা নিজের মতো করে পুরো অফিসটা সামলায়। আয়ানকে বেশি কষ্ট করতে হয় না। কিন্তু ন্যায়রার চালচলন দেখে আফরোজ চৌধুরী তাকে ভীষণ অপছন্দ করেন। বিশেষ করে ন্যায়রার পোশাকে তার বেশি আপত্তি, কারণ ন্যায়রা সবসময় হাঁটুর ওপর অব্দি পোশাক পরিধান করেন। ন্যায়রা আয়ানের বেস্ট ফ্রেন্ড হলেও অফিসে বসে সব সময় আয়ানকে স্যার বলেই সম্বোধন করতে হয়, নয়তো আয়ান খুব রেগে যায়। আয়ান আর ন্যায়রা ক্লাবে পৌঁছে গেল সন্ধ্যা নাগাদ। আজকে তাদের এক ফ্রেন্ডের বার্থডে, তাই পার্টি অ্যাটেন্ড করেছে। অন্য কোনো দিন হলে সারাদিনের কর্মক্ষেত্রের ক্লান্তি দূর করতে আসে তারা। ক্লাবে ঢুকতেই আরও 4-5টা বন্ধুরা এসে ওদেরকে ঘিরে ধরল। তাদের মধ্যে থেকে একজন বলল, কিরে তোরা এত লেট করলি কেন? আয়ান বলল, আর বলিস না রে দোস্ত, আজকে অফিসে একটু কাজের চাপ বেশি ছিল, তাই লেট হলো। ও আচ্ছা, তাহলে চল চল, সবাই পার্টি অলরেডি শুরু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, লেটস গো গাইস।
পার্টিতে ডিজে ডান্স চলছে, যেমনটা পার্টিতে হয় আর কি। সবাই কাপল ডান্স করছে, শুধু আয়ান বসে বসে ড্রিঙ্ক করছে। আয়ানের ড্রিঙ্কের মাঝে নায়রা এসে তাকে টানতে লাগলো তার সঙ্গে ডান্স করার জন্য। আয়ান ইচ্ছে না থাকা সত্ত্বেও নায়রার চোরাচুরিতে তার সঙ্গে নাচতে যেতে বাধ্য হয়। এখন আর কেউ বাদ নেই, সবাই কাপল ডান্স করছে। ডান্স করতে করতে হঠাৎ আয়ান কেমন অন্য জগতে হারিয়ে যেতে লাগলো। আজ সে একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছে, যার নেশা আস্তে আস্তে চড়াও হচ্ছে। আয়ান ধীরে ধীরে নায়রাকে শক্ত করে জড়িয়ে ধরল, তারপর মুখ গুজে দিল নায়রার গলায়। আয়ানের এমন বিহেভে নায়রা একটু ঘাবড়ে গেল। সে তাড়াতাড়ি আয়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আয়ান নায়রার ধাক্কার টাল সামলাতে না পেরে কিছুটা দূরে ছিটকে সরে গেল। নায়রা বেশ বুঝতে পারছে আয়ান নিজের মধ্যে নেই, তাই এমন করছে। নয়তো হুঁশে থাকলে আয়ান নায়রার হাত ধরাকেও অপছন্দ করে জড়িয়ে ধরা তো দূর। পার্টিতে সবাই কম বেশি নেশাগ্রস্ত, তাই কেউই ওদের দিকে তেমন মনোযোগ দেয়নি। নায়রাও ড্রিঙ্ক করেছে, কিন্তু সেটা পরিমিত। পরিস্থিতি বুঝে নায়রা আয়ানকে নিয়ে পার্টি থেকে বেরিয়ে এলো। আয়ান এখন আর কিছুই বলছে না, শুধু নেশাই টলছে। নায়রা আয়ানকে কোনো মতে গাড়িতে বসিয়ে দিয়ে নিজে গাড়ি ড্রাইভ করতে শুরু করলো। আয়ান বেহুশের মতো গাড়িতে পড়ে আছে। নায়রার আজ বেশ অস্বস্তি হচ্ছে আয়ানের সঙ্গে থাকতে। এই প্রথম আয়ান তাকে এইভাবে টাচ করলো। অন্যরকম অনুভূতি কাজ করছে তার মধ্যে। এমনিতেই শুরু থেকেই আয়ানের উপর সে একটু দুর্বল। তবুও বন্ধুত্ব নষ্ট হওয়ার ভয়ে কোনোদিন নিজের এমন চিন্তাধারাকে প্রশ্রয় দেয়নি। হঠাৎ গাড়ির সামনে কারো উপস্থিতি টের পেয়ে দ্রুত গাড়ি ব্রেক কষল নায়রা। নায়রাও তো ড্রিঙ্ক করে আছে, তাই তারও গাড়ি চালাতে কিছুটা অসুবিধে হচ্ছে। তবুও সে চেষ্টা করছে ঠিক মতো ড্রাইভ করার, কিন্তু এত চেষ্টার পরেও কোথা থেকে একটি মেয়ে এসে তাদের গাড়ির সামনে পড়ে গেল। নায়রা গাড়ি থেকে নেমে মেয়েটির কাছে গেল। মেয়েটির হাতে বাজারের ব্যাগ, কিছু বাজার সামগ্রী নিচে পড়ে আছে। নায়রা তাড়াতাড়ি করে মেয়েটিকে বলল, এক্সকিউজ মি, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছি, তবে আপনাদের এভাবে গাড়ি চালানো ঠিক হয়নি। আপনি রং সাইডে ঢুকে পড়েছেন। নিয়ম মেনে গাড়ি চালান, নয়তো বড় কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, ঠিকই বলেছেন, ভুলটা আমারই। আচ্ছা, আমি সাবধানে গাড়ি চালাতে চেষ্টা করব। অবশ্যই। ওদের কথার মাঝে আয়ান গাড়ি থেকে বেরিয়ে এলো। কোনো রকমে গাড়ি ধরে টলতে টলতে সামনে এসে বলল, এই মেয়ে, তুমি এখানে কি করছো? আমাকে ফলো করছো কেন? আরও দয়া চাই বলছি তোমার। এই দেখো, আমি কিন্তু তোমাকে আর কোনো দয়া করতে পারবো না, করবো না তোমাকে। আয়ানকে আর কিছু বলতে না দিয়ে নায়রা বলল, আয়ান, তুই গাড়ি থেকে বেরিয়েছিস কেন? আর ওনাকে সব কি বলছিস? তোর মাথা কি একেবারে খারাপ হয়ে গেছে? চল, তাড়াতাড়ি গাড়িতে চল। নায়রা আয়ানকে ধরে ধরে গাড়িতে নিয়ে বসিয়ে দিল। তারপর মেয়েটির কাছে এসে বলল, সরি, ও আসলে সেন্সে নেই, তাই এসব আবল তাবল বকছে। কিছু মনে করবেন না প্লিজ। মেয়েটি মাথা নেড়ে নায়রার কথায় সম্মতি দিল। মেয়েটির উত্তর পেয়ে নায়রা তাকে বিদায় জানিয়ে আয়ানকে নিয়ে গাড়ি টান দিল। ওদের গাড়ি চলে যেতে মেয়েটি পেছন ফিরে মিনমিনিয়ে পড়ল, আসলেই আপনি খুব খারাপ মিস্টার আয়ান চৌধুরী। এভাবে মাতাল হয়ে রাস্তাঘাটে মাতলামো করে বেড়ানোটা নিশ্চয়ই কোনো ভদ্র ছেলের কাজ নয়। মেয়েটি নিচে তাকিয়ে দেখলো তার কেনা দ্রৌপদী রাস্তায় পড়ে গড়াগড়ি খাচ্ছে। মেয়েটির খারাপ লাগলো ভীষণ। এভাবে জিনিসের অপচয় তার একদমই পছন্দ নয়। বসে বসে রাস্তা থেকে জিনিসগুলো তুলতে লাগলো সে। এতক্ষণের এই মেয়েটি আর কেউ নয়, সে হলো মৃধা। আগামী দিন থেকে সকাল থেকে তার হাতে কোনো সময় থাকবে না, এজন্য সে ভেবেছিল রাতেই বাজারটা করে রাখবে। মুগ্ধকে দিয়ে করানো যেত, কিন্তু ওর আবার ফাইনাল এক্সাম চলছে, এজন্য মুগ্ধও সময় পাবে না। তাই মৃধা রাতেই এসেছিল বাজার করতে। টুকিটাকি বাজার করে বাড়ির দিকে ফিরছিল সে। ঠিক সেই মুহূর্তে আয়ানদের গাড়ি রং সাইডে এসে মৃধার গায়ে ধাক্কা দিয়ে দেয়। ঠিক সময় ব্রেক করতে পারায় মৃধার তেমন কোনো ক্ষতি হয়নি।
শুধু বাজারগুলো কিছুটা নষ্ট হয়েছে। নাইরা আয়নের বিয়ে হলেও ইন্টারভিউ দেওয়ার সময় তার সঙ্গে মৃধার দেখা হয়নি, কারণ নাইরা তখন অফিসের কাজে একটু বাহিরে গিয়েছিল। তাই আজকে নাইরাকে প্রথমেই মৃধা চিনতে পারেনি। পরে যখন আয়ানকে দেখল তখন সে মনে মনে ভাবল নাইরা হয়তো আয়নের গার্লফ্রেন্ড। গাড়ি এসে থেমেছে চৌধুরী বাড়ির দোরগোড়ায়। বাড়ির ভেতরে প্রতিদিনের মতো আজও আফরোজ চৌধুরী লিভিং রুমে পায়চারি করছেন আর ঘড়ির কাঁটায় চোখ বুলাচ্ছেন। রাত তখন 10:30। ঠিক তখনই নাইরার কাঁধে ভর দিয়ে নেশাগ্রস্ত আয়ান বাড়ির ভিতরে প্রবেশ করল। এই দৃশ্য চোখে পড়তেই ক্রোধে চোয়াল শক্ত হয়ে উঠল আফরোজ চৌধুরীর। এই অন্যায়ের শাস্তি আয়ানকে এবার পেতেই হবে। নাইরা আয়ানকে নিয়ে কয়েক পা ভেতরে ঢুকতেই আফরোজ চৌধুরী হুঙ্কার দিয়ে বলে উঠলেন, দাঁড়াও, আর এক পাও সামনে এগোবে না, ওখানেই থেমে যাও। নাইরা অসহায় দৃষ্টিতে আফরোজ চৌধুরীর দিকে তাকিয়ে বলল, প্লিজ দাদু ভাই, আমাদের ভেতরে আসতে দিন। আয়ানকে এই মুহূর্তে ঘুমোতে দেওয়া খুবই জরুরি। আফরোজ চৌধুরী যেন আরও রেগে গেলেন নাইরার কথায়। তিনি রাগান্বিত কণ্ঠে বললেন, এই মেয়ে, একদম চুপ। কোন সাহসে তুমি আমাকে দাদুভাই বলছো? তোমাকে না কতবার করে বলেছি আমাকে দাদুভাই বলবে না, তবু কেন বলছো? আর হ্যাঁ, এই আফরোজ চৌধুরীকে বুঝাতে এসো না কোনটা জরুরি আর কোনটা জরুরি নয়। দাড়িগুলোতে আর এমনি এমনি পাক ধরেনি। ঠিক ভুল বিচার করার মতো যথেষ্ট জ্ঞান আমার আছে। রাত বিরাতে মাতাল হয়ে বাড়ি ফিরে মাতলামো করা হচ্ছে। এই মুহূর্তেই এই বাড়ি থেকে ওটাকে নিয়ে বের হয়ে যাও। আমার বাড়িতে ওর কোনো জায়গা নেই। চিল্লাচিল্লির আওয়াজ পেয়ে আদ্র নিজের ঘর থেকে নিচে নেমে এলো। সিঁড়ি দিয়ে নামতে নামতে সে বলল, কি হয়েছে দাদু ভাই? এইভাবে চিৎকার করছো কেন? শরীর খারাপ করবে তো? দেখো দেখো বড় দাদু ভাই, তোমার আদরের ছোট ভাইয়ের কার্যকলাপ নিজের চোখেই দেখো। মদ খেয়ে মাতাল হয়ে পরনারীর সঙ্গে ঢলাঢলি করতে করতে বাড়িতে ঢুকছে। দিন দিন কেমন হয়ে যাচ্ছে। আচ্ছা দাদু ভাই, আমি দেখছি আয়নকে, কিন্তু তুমি এভাবে উত্তেজিত হও না প্লিজ, নয়তো অসুস্থ হয়ে পড়বে। অসুস্থ হলে হলাম, তাতে কার কি যায় আসে? আমি মরলে সবাই তো বেঁচে যায়। আমার কথা ভাববার সময় কি কারো আছে? আদ্র আফরোজ চৌধুরীকে জড়িয়ে ধরে বলল, কে বললো তোমাকে ভালোবাসার কেউ নেই? আমরা সত্যি তোমাকে খুব ভালোবাসি। আয়ান ছোট, তাই একটু ভুল করে ফেলে। প্লিজ এবারের মতো ওকে মাফ করে দাও। দেখো আর কখনো ও এমন অন্যায় করবে না। না, দোষ যখন করেছে শাস্তি তো তখন ওকে পেতেই হবে। আজ রাতে কিছুতেই ও বাড়িতে থাকতে পারবে না। ওই মেয়েকে বলো ওকে নিয়ে এখান থেকে চলে যেতে। আদ্র বুঝতে পারল তার দাদু ভাই আজকে ভীষণ ক্ষেপে গেছে। তাকে ম্যানেজ করা এখন একদমই ইম্পসিবল। তাই সে নাইরাকে ইশারায় বুঝিয়ে দিল আয়ানকে নিয়ে চলে যেতে। নাইরাও আর কোনো কথা না বলে আয়ানকে কোনো রকমে টানতে টানতে নিয়ে চলে গেল। ওরা চলে যেতেই আদ্র তার দাদুকে বুঝিয়ে শুনিয়ে ঘরে দিয়ে আসলো, আর নিজেও চলে গেল তার ঘরে। বিছানায় শুতে শুতে সে মনে মনে ভাবল, না, দিনকে দিন আয়নটা বড্ড বেপরোয়া হয়ে উঠছে। এখনই কন্ট্রোলে না আনলে সব কিছু একসময় কন্ট্রোললেস হয়ে পড়বে। আমি কালই ওর সঙ্গে কথা বলবো। ওর জন্য দাদুভাই অনেক কষ্ট পাচ্ছে। এদিকে মৃধা বাড়িতে ফিরে তার মায়ের কাছে বাজারটা ধরিয়ে দিয়ে নিচে চলে গেল ফ্রেশ হতে। কেন জানি তার ভীষণ অস্থির লাগছে। বারবার শুধু আয়ানের কথা মনে পড়ছে। ঘৃণা হচ্ছে, রাগ হচ্ছে, হয়তো অভিমানও হচ্ছে। কিন্তু এমন ফিলিংসের কারণ মৃধার অজানা। মৃধার মা বাজারগুলো তুলে রেখে ওদের জন্য খাবার সাজিয়ে দিল। মুগ্ধ তখন পড়ার টেবিলে। মৃধা ফ্রেশ হয়ে বের হয়ে মুগ্ধকে ডেকে নিল। তারপর তিনজনে একসঙ্গে বসে রাতের খাবার সম্পন্ন করল। কাল আবার মৃধার জন্য নতুন ভোরের আগমনী বার্তা নিয়ে হাজির হবে স্নিগ্ধ আলোক রশ্মিরা। মৃধা আজ একটু তাড়াতাড়ি শুয়ে পড়ল। কাল সকালে কিছুতেই দেরি করে ওঠা চলবে না। এমনিতেই মৃধা সময়ের ব্যাপারে ভীষণ পাঞ্চুয়াল।
তবুও কোনো রকম রিস্ক সে নিতে চায় না। জবের প্রথম দিন বলে কথা, অন্যরকম অনুভূতি। এই অনুভূতিটা কি জবের জন্য না অন্য কিছু? সকাল সকাল খুব ব্যস্ত হয়ে পড়েছে মৃধা। আজকে অফিসে প্রথম দিন, তাই কোনোভাবেই লেট করা চলবে না। মৃধা তাড়াতাড়ি করে সবকিছু করছে। মুগ্ধও তৈরি হচ্ছে কলেজের জন্য। আজ থেকে তার ফাইনাল এক্সাম শুরু হচ্ছে। দুই ভাই বোন চটজলদি গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ল গন্তব্যে। মুগ্ধ একাই চলে গেল কলেজে, আর মৃধাও একটা রিক্সা নিয়ে চলে গেল অফিসে। প্রথম দিন অফিসে কাজের জন্য এসেছে মৃধা। অনুভূতিটাই অন্যরকম। আমাদের জীবনে প্রথম ঘটা সবকিছুই অন্যরকম হয়ে থাকে। মৃধার ক্ষেত্রেও ঠিক তেমনই হয়েছে। কিছুটা ভয়, কিছুটা উত্তেজনা, কিছুটা টেনশন নিয়ে নিজের কেবিনে গিয়ে বসল মৃধা। ম্যানেজার সাহেব এসে তাকে সবকিছু বুঝিয়ে দিয়ে গেছেন। ম্যানেজার লোকটাকে মৃধার কাছে বেশ ভালোই মনে হলো। মধ্যবয়স্ক লোকটির মাঝে নিজের বাবার প্রতিচ্ছবি লক্ষ্য করেছে সে। কেবিনে বসে আপন মনে কাজ করে চলেছে মৃধা। প্রথমে একটু বুঝতে অসুবিধে হলেও ধীরে ধীরে সবটা নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে সে। মৃধা বেশ মনোযোগের সহিত কাজটা করছে। অনেকটা তাড়াতাড়ি মৃধার কাজ সম্পন্ন হয়ে গেল। সে ফাইলগুলোতে আরও একবার চোখ বুলিয়ে নিল। তারপর সেগুলো নিয়ে চলে গেল আদ্রের কেবিনে। উদ্দেশ্য ফাইলগুলোতে আদ্রের সাইন করানো। দরজায় নক করে ভেতরে প্রবেশ করল মৃধা। আদ্র মৃধাকে দেখে বলল, তুমি তো নিউ, তাই না? আচ্ছা, দেখি ফাইলগুলো দাও তো, কেমন কাজ করেছো দেখি। জি স্যার, এই নিন। আদ্র ফাইলগুলো চেক করে পুরোই অবাক হয়ে গেল। সে মৃধাকে উদ্দেশ্য করে বলল, ও মাই গড, তুমি তো দারুণ কাজ করেছো। প্রথম দিনেই এত ভালো কাজ, অবশ্যই প্রশংসনীয়। ধন্যবাদ স্যার। ইউ আর ওয়েলকাম। এদিকে রোদের আলো চোখে পড়তেই চোখ মেলে তাকালো আয়ান। মাথাটা চেপে ধরে উঠে বসল সে। ধীরে ধীরে চোখ মেলে আশেপাশের পরিবেশ দেখে সে এক লাফ দিয়ে উঠল। এটা তো ন্যায়রার বাড়ি, তাহলে সে এখানে কি করছে? নানা রকম প্রশ্ন মাথায় নিয়ে সে চিৎকার করে ন্যায়রাকে ডাকতে লাগলো। ন্যায়রা তখন কফি নিয়ে ওপরেই আসছিল আয়ানের জন্য। আয়ানের ডাক শুনে ন্যায়রা জোর পায়ে হেঁটে আয়ানের কাছে এসে বলল, কি হয়েছে? এভাবে চিৎকার করছিস কেন? আরে আমি এখানে কি করে এলাম? এটা তো তোর বেডরুম। তাহলে? ও, এই ব্যাপার। তাহলে শোন। তারপর ন্যায়রা আয়ানকে গত রাতের সমস্ত ঘটনা বলল। সব শুনে আয়ান ভীষণ আফসোস করতে লাগলো। কারণ তার দাদু ভাইকে সে এবার কি বলে বোঝাবে? তার দাদু ভাই তো এবার তাকে কোনো মতেই ক্ষমা করবে না। খুব বড় ভুল করে ফেলেছে সে। আয়ান তাড়াতাড়ি করে ফ্রেশ হতে চলে গেল, আর ন্যায়রা কফির মগটা রেখে সেও চলে গেল তৈরি হতে। দুজনে একসঙ্গে অফিসে যাবে। ন্যায়রা আয়ানকে গত রাতের সব ঘটনা বললেও আয়ান যে তার অনেকটা কাছে এসেছিল এই ঘটনা বেমালুম চেপে গেছে, কিন্তু নিজের মন থেকে কিছুতেই দূর করতে পারছে না। কল্পরাজ্যে বারংবার এসে হানা দিচ্ছে সেই দৃশ্য। অফিসে পৌঁছে ন্যায়রা আর আয়ান আদ্রের কেবিনে চলে গেল। সেখানে গিয়ে তারা আদ্রকে ম্যানেজ করতে চেষ্টা করলো। ন্যায়রাকে আদ্রের বিশেষ পছন্দ না হলেও অপছন্দ নয়। ভাইয়ের বন্ধু হিসেবে টুকটাক কথা বলে আর কি। আদ্রের মৌনতা দেখে আয়ান চিন্তিত মুখ নিয়ে অনুরোধের সুরে বলল, ভাইয়া, ও ভাইয়া, এই শেষবারের মতো দাদুভাইকে একটু ম্যানেজ করে দাও না প্লিজ। প্লিজ ভাইয়া। আদ্র বিরক্তির সুর টেনে বলল, এবার দাদু ভাইকে ম্যানেজ করা একদমই ইম্পসিবল, আর আমি চাইও না তাকে ম্যানেজ করতে। তোকে আস্কারা দিতে দিতে মাথায় চড়ে গেছিস। এখন শাসনের বড্ড প্রয়োজন আছে তোর, আর সেটা একমাত্র দাদু ভাই পারবে। আদ্রের কথার মধ্যে ন্যায়রা বলে উঠল, প্লিজ ভাইয়া, বোঝার চেষ্টা করুন। কাল রাতে যা হয়েছে সেটা ইচ্ছেকৃত ন্যায়রাকে থামিয়ে দিয়ে আদ্র বলল, তুমি চুপ করো, আমি আমার ভাইয়ের সঙ্গে কথা বলছি। এখানে থার্ড পার্সনের উপস্থিতি কাম্য নয়। ন্যায়রা মাথা নিচু করে আদ্রকে সরি বলল, কিন্তু আয়ান আদ্রের কথার পরিপ্রেক্ষিতে বলল, ভাইয়া প্লিজ, ও আমার বেস্ট ফ্রেন্ড, ওর আমার ব্যাপারে সম্পূর্ণ বলার রাইট আছে। তুমি ওকে এভাবে বলতে পারো না। আচ্ছা, তাহলে এবার তোর কাছ থেকে আমার কথার রাইট সাইড রং সাইড শিখতে হবে। আমি আসলে ওভাবে বলতে চাইনি।
থাক, আর বলতে হবে না। তুমি এবার তোমার কেবিনে যাও, আমার অনেক কাজ পড়ে আছে। ভাইয়া প্লিজ রাগ করো না, আমি আসলে যেতে বলেছি। আয়ান হতাশ হয়ে আদ্রের কেবিন থেকে বেরিয়ে গেল। আদ্রের রাগ সম্পর্কে সে অবগত, তাই আদ্রকে বেশি না চটানোই ভালো বলে মনে করছে সে। রাগ কমলে এমনিতেই আয়ানকে আবার বুকে জড়িয়ে নিবে। আদ্রের কেবিন থেকে বেরিয়ে আয়ান নায়রাকে বলল, প্লিজ দোস্ত, তুই কিচ্ছু মনে করিস না। তুই তো জানিস ভাইয়ার রাগ সম্পর্কে। গতকাল থেকে আমার জন্য তোকে অনেক কষ্ট করতে হচ্ছে। ইটস ওকে, আমি কিচ্ছু মনে করিনি। তুই যা, এখন মন দিয়ে কাজ কর, দেখবি আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। হুম। এরপর দুজনে নিজেদের কাজে মন দিল। অফিস টাইম শেষ হতে মৃধা বের হচ্ছিল অফিসের গেট দিয়ে। ঠিক সেই সময় কোথা থেকে কে যেন এসে তাকে ধাক্কা মেরে দিল। টাল সামলে নিয়ে সোজা সাপটা হয়ে দাঁড়ালো মৃধা। সামনে তাকিয়ে আগন্তুকের দিকে তাকিয়ে সে তো অবাক। গত রাতে আয়ানের সঙ্গে থাকা সেই মেয়েটি এদিকে ন্যায়রাও মৃধাকে দেখে প্রচণ্ড অবাক হয়েছে। কৌতূহলী রেশ টেনে সে বলল, আপনি এখানে? আমি এই কোম্পানিতে নতুন জয়েন করেছি। ও আচ্ছা আচ্ছা। আপনি এখানে কেন? আমি এখানে কারণ আমি এই কোম্পানির হাফ ওনার আয়ান চৌধুরী বেস্ট ফ্রেন্ড কাম পিএ। ও আচ্ছা, সরি ম্যাম, আমি আসলে দেখতে পাইনি। ইটস ওকে। আচ্ছা তাহলে আজ আসি। ওকে, গুড বাই। গুড বাই। এদিকে ওদের এসব কথা পিছনে দাঁড়িয়ে দেখছিল আয়ান। সে তখন মৃধা চলে যেতেই নায়রাকে এসে বলল, এই তুই ওই মেয়েটাকে কী করে চিনলি? আরে তোকে বললাম না, গতকাল রাতে আমাদের গাড়ির সামনে একটা মেয়ে এসে পড়েছিল। সেই মেয়েটাই এই মেয়েটাই। তুই তো নেশার ঘরে ওকে অনেক বাজে কথা বলেছিস। ও তাই? হুম। আচ্ছা চল তাহলে। হুম, চল। বাড়ি গিয়ে দাদু ভাই আর ভাইয়ের রাগ ভাঙাতে হবে। তুমি যে অন্যায় করেছো এর কোনো ক্ষমা হয় না। আজ পর্যন্ত এই আফরোজ চৌধুরীর সামনে কেউ কোনোদিন একটা সিগারেটের টান দেয়নি। আর তুমি আমার নাতি হয়ে কিনা মদ খেয়ে পরনারীদের গা ঘেঁষে বাড়িতে প্রবেশ করো? এত বড় সাহস তোমায় কে দিয়েছে? আয়ান অপরাধীর ন্যায় দাদুর সামনে মাথা নিচু করে বলল, সত্যি দাদু ভাই, আমার অনেক বড় অপরাধ হয়ে গেছে, আর কখনো আমার ভুল হবে না। প্লিজ দাদু ভাই, প্লিজ আমাকে মাফ করে দাও। এমন চলতে থাকলো অনেক সময় ধরে, কিন্তু আয়ান কিছুতেই আফরোজ চৌধুরীর রাগ ভাঙাতে পারল না। তারপর তর্কাতর্কির এক পর্যায়ে আফরোজ চৌধুরী আয়ানকে একটা শর্ত ঠুকে দিলেন। শর্তটা হচ্ছে আয়ানকে খুব শীঘ্রই আফরোজ চৌধুরীর পছন্দ করা মেয়েকে বিয়ে করতে হবে। অগত্যা কোনো উপায় অন্তর না পেয়ে আয়ান শর্তে রাজি হতে বাধ্য হয়। দাদু ভাইকে সে অনেক ভালোবাসে, তাই দাদু ভাইয়ের মান ভাঙাতে সে সবকিছু করতে প্রস্তুত। আজ মৃধার জবের দ্বিতীয় দিন। প্রথম দিন বেশ ভালোই কেটেছে তার, তাই আজও খুশি মনে তাড়াতাড়ি করে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল সে। মুগ্ধ এক্সাম দিতে চলে গেছে, আর মৃধার মা রান্নার জোগাড় করছে। অফিসে গিয়ে বেশ ভালোই কাজ করছিল মৃধা। হঠাৎ ম্যানেজার এসে পড়ল। ছোট স্যার আপনাকে ডাকছে। মৃধা প্রথমে বুঝতে না পারলেও পরে ঠিকই বুঝল ম্যানেজার সাহেব আয়ানের কথা বলছে। মৃধা ম্যানেজারকে বলল সে তার হাতের কাজটুকু কমপ্লিট করেই যাচ্ছে। ম্যানেজার মৃধার উত্তর পেয়ে চলে গেলেন। 5 মিনিট পর আসবো স্যার? দরজা নক করার আওয়াজে ল্যাপটপ থেকে চোখ তুলল আয়ান। দরজায় মৃধা দাঁড়িয়ে আছে। মৃধাকে দেখা মাত্রই আয়ান একবার ঘড়ির কাঁটায় চোখ বুলালো। তারপর মৃধাকে উদ্দেশ্য করে বলল, পাক্কা 5 মিনিট লেট করেছো। লেট পার্সন আমার একদম অপছন্দ। মৃধা অপরাধীর ন্যায় বলল, সরি স্যার, হাতে অল্প একটু কাজ ছিল, ওটা শেষ করে এলাম তো তাই লেট হলো। নো এক্সকিউজ। এই অফিসে সবাই জানে এখানে সবার আগে আয়ান চৌধুরী, তারপর বাকি সব কিছু। সরি বললাম তো স্যার, আর কখনো এমন হবে না। সরিতে কাজ হবে না। দোষ যখন তুমি করেছো, শাস্তিটা তোমাকে অবশ্যই পেতে হবে। মৃধা বিস্ময়কর চাহনি নিয়ে বলল, কি শাস্তি? আয়ান একটা মুড নিয়ে বলল, তুমি এখনই আমার জন্য একটা ব্ল্যাক কপি করে নিয়ে আসবে, এটাই তোমার শাস্তি।
আয়ানের এমন লাগামহীন শাস্তির কথা শুনে মৃধার মেজাজ চরম আকারে খারাপ হয়ে গেল। সে বিদ্রোহী কণ্ঠে বলল, অনেক হয়েছে, বাড়াবাড়ির একটা লিমিট থাকা উচিত। আপনি আমার অফিসের বস, আর আমি আপনার কর্মচারী হলেও আমার অবশ্যই নিজস্ব কিছু আত্মসম্মান আছে। একে তো আপনি আমাকে শুরু থেকে তুমি করে সম্বোধন করছেন, তারপরও এখন আবার বলছেন কফি করতে। আপনি কি আমাকে আপনার বাড়ির কাজের লোক মনে করেছেন? এক্স্যাক্টলি বলুন তো। মৃধার এমন ধমকানি শুনে মুহূর্তেই আয়ানের মেজাজ খারাপ হয়ে গেল। সে রাগান্বিত কণ্ঠে বলল, হেই স্টপ, গলা নামিয়ে কথা বলো। এটা আমার অফিস, আমি যেমন ইচ্ছে তেমন করে চালাবো। যেহেতু তুমি আমার বেতনভুক্ত কর্মচারী, সেহেতু অফিস আওয়ারে তুমি আমার সমস্ত অর্ডার শুনতে বাধ্য। এটাই এখানকার রুলস। তোমার যদি এই রুলস পছন্দ না হয় তাহলে দরজা খোলাই আছে, ইচ্ছে হলে তুমি বিদায় নিতে পারো। কি দেবো নাকি বিদায়ের ঘন্টাটা বাজিয়ে? আয়ানের শেষ কথাটা মৃধার মনে গভীর রেখাপাত সৃষ্টি করল। এতক্ষণের অগ্নিমূর্তি নিমেষেই ফ্যাকাশে হয়ে গেল। সবে মাত্র তার পরিবার একটু আনন্দের মুহূর্ত উপভোগ করার সুযোগ পেয়েছে। এখন যদি এই চাকরিটা চলে যায় তাহলে আবার সেই কষ্টের দিন ফিরে আসবে। না না, এমনটা মৃধা কখনোই হতে দেবে না। মৃধা এসব ভাবছে আর নীরব দৃষ্টিতে চেয়ে আছে আয়ানের মুখপানে। আয়ান মৃধার এমন দৃষ্টি দেখে তাচ্ছিল্য করে বলল, কি দম ফুরিয়ে গেল বুঝি? আমি খুব ভালো করে জানি কার দৌড় কত দূর। এখন যাও, তাড়াতাড়ি কফিটা করে নিয়ে আসো। এই বলে আয়ান আবার ল্যাপটপে মনোযোগ দিল। আয়ানের দৃষ্টি সরতেই মৃধা জোর পায়ে হেঁটে বেরিয়ে গেল। উদ্দেশ্য কিচেন। মৃধা চলে যেতেই আয়ান একবার দরজার দিকে তাকিয়ে মনে মনে বলল, তুমি এই আয়ান চৌধুরীর সঙ্গে পাঙ্গা নিয়েছো মিস মিতা মেহরিন, এর জবাব আমি তোমাকে তিলে তিলে দেব। এটা তো সবে শুরু। কিচেনে ম্যানেজারের কাছ থেকে কিচেনের খোঁজ নিয়ে মৃধা চলে গেল কফি করতে। কিচেনে অনেকগুলো শেফ নিজেদের মতো করে কাজ করছে। অফিসের ক্যান্টিনের জন্য এসব রান্নার আয়োজন। মৃধা কাউকে কিছু না বলে কফি বানাতে লেগে পড়ল। মৃধার কাজের মধ্যে একজন শেফ এসে পড়ল, ম্যাম আপনাকে করতে হবে না, কি করতে হবে আমাকে বলুন, আমি করে দিচ্ছি। মৃধা হাসি মুখে শেফটিকে বলল, না থাক, তার দরকার হবে না, আমার কাজ আমিই করে নিচ্ছি। ওকে ম্যাম। আয়ান খুব গভীর মনোযোগ দিয়ে কাজ করছে, আর এদিকে কেউ তাকে আরো গভীরভাবে পর্যবেক্ষণ করছে। আজকে আয়ানের সবকিছুই নায়রার কাছে অন্যরকম ভালো লাগছে। সে খুঁটিয়ে খুঁটিয়ে আয়ানকে দেখছে। বন্ধুত্বের খাতিরে এতদিন তার মনের মধ্যে দমিয়ে রাখা অনুভূতিগুলোকে আয়ান সেদিন রাতে আবার তাজা করে দিয়েছে। এখন আর আয়ান থেকে দূরে থাকা তার জন্য একদমই ইম্পসিবল। কফির মগ হাতে মৃধা আয়ানের কেবিনে নক করতে যাবে, ঠিক তখনই নায়রাকে এভাবে হ্যাবলার মতো দাঁড়িয়ে থাকতে দেখে সে কিছুটা আশ্চর্য হয়। পরবর্তীতে আবার সেদিন রাতের কথা মনে পড়ে যায় তার। নায়রা তো আয়ানের গার্লফ্রেন্ড, তাকিয়ে থাকতেই পারে, এটা নিয়ে আশ্চর্যের কিছু নেই। নিজের ভাবান্তর শেষ করে নায়রার পাশ দিয়ে ভিতরে ঢুকে গেল মৃধা। বেমালুম ভুলে গেল দরজা নক করার কথা। মৃধা গিয়ে আয়ানের সামনে কফির মগটা এগিয়ে দিয়ে বলল, এই নিন আপনার কফি। আয়ান কাজ করতে করতেই উত্তর দিল, নক না করে কেন ঢুকেছো তুমি? তোমার মধ্যে কি ন্যূনতম ম্যানেজটুকু নেই? এর জন্য তোমাকে আবার শাস্তি পেতে হবে। আয়ানের কথা শুনে মৃধার চোখ বড় বড় হয়ে গেল। আবার শাস্তি? মৃধা আবার নতজানু হয়ে বলল, সরি 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 স্যার, আর কোনো ভুল হবে না, এবারের মতো মাফ করে দিন। আহা, কোনো ক্ষমা নেই। তুমি যাও, আরও এক মগ কফি করে নিয়ে এসো নায়রার জন্য। অগত্যা উপায় অন্তর না পেয়ে মৃধা চলে গেল আরও একটা কফি করতে। কারণ এতক্ষণে মৃধা বুঝে গেছে আয়ান যা বলে তাই করে। এতক্ষণ নায়রা মৃধা আর আয়ানের কথোপকথন শুনে বোঝার চেষ্টা করছিল এখানে হচ্ছেটা কি সেটা, কিন্তু কিছুই বুঝতে পারেনি। অবশেষে সে আয়ানকে জিজ্ঞেস করে, এসব কি হচ্ছে? নায়রা একটা ফাইল আয়ানের দিকে এগিয়ে দিয়ে বলল, ওকে, এই নে, এই ফাইলটায় সাইন করে দে।
আয়ান ফাইলটা চেক করে সাইন করে দিল। কিছুক্ষণ পরেই মৃধা চলে এলো কফি নিয়ে। এবার আর কোনো রকম ভুল সে করলো না। দুজনকে কফির মগ এগিয়ে দিয়ে যখন সে চলে আসতে নেবে ঠিক তখনই ন্যায়রা বলে উঠল, এই তুমিও আমাদের সঙ্গে জয়েন করো। তুমি আমার বয়সে ছোটই হবে, তাই তুমি করেই বলছি, কিছু মনে করো না। মৃধা হেসে জবাব দিল, না ম্যাম, আমি কিছু মনে করিনি। তাহলে বসো আমাদের সঙ্গে। মৃধা কিছু বলতে নিবে তার আগেই আয়ান বলে, হোয়াট? এটা তুই কি বলছিস নায়রা? আয়ান চৌধুরী কফি খাবে কিনা তার অফিসে সামান্য একজন বেতনভুক্ত কর্মচারীর সঙ্গে? হাউ স্ট্রেঞ্জ! আসলে তুই আমাকে এই আয়ান চৌধুরী জাতটার সঙ্গে মেলামেশা করা পছন্দ করে না নায়রা।